ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিন্স সাকসেস। তো আজকে আমরা গত ভিডিওয়ে যেমন ইভিএসে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়ছিলাম, আগের ভিডিওতে আমরা ইকোলজি এবং ইকোসিস্টেম নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছিলাম। আজকে আমরা করব মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সম্পদ, প্রাকৃতিক সম্পদ থেকে। তো সম্পদের যে কটা ভাগ আছে প্রত্যেকটা ভাগ এখানে সম্পূর্ণভাবে ক্লিয়ার করা থাকবে এমসিকিউর মাধ্যমে, এবং আমি কথা দিচ্ছি যে এই সমস্ত চ্যাপ্টার থেকে অবভিয়াসলি কোয়েশ্চেন আসবে এবং এই কোয়েশ্চেন এই এমসিকিউর মধ্যে থেকেই আসবে। তো চলো শুরু করা যাক। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের, ভারতের গবাদি পশুর মল থেকে প্রায় বছরে যত লক্ষ ঘনমিটার বায়োগ্যাস উৎপাদনের সম্ভাবনা আছে, সেটা হয়ে যাবে 2.3 লক্ষ। সঠিক উত্তর হয়ে যাবে 2.3 লক্ষ। গবাদি পশুর মল থেকে বছরে যত লক্ষ ঘনমিটার বায়োগ্যাস উৎপাদনের সম্ভাবনা আছে। এগুলো হয়তো এরকম নাম্বার, মানে এরকম কোয়েশ্চেন আসবে না যেখানে এরকম ডিরেক্ট নাম্বার চাইবে। তো তবু আমরা করে নিলাম, একটা দুটো কোয়েশ্চেন এরকম থাকে, আমরা সব কোয়েশ্চেন সেটই দেখতে পাই, সেটা টেট হোক বা জেনারেল যে কোনো এক্সামে। তো তার জন্য আমরা করে নিলাম। জ্বালানি কাঠ পোড়ালে যে পরিমাণ শক্তি কোনো কাজে লাগে না, অর্থাৎ নষ্ট হয়, তা হলো 90%। তাহলে 90% জিনিস, মানে 90% শক্তি জ্বালানি কাঠ পোড়ানোর পর নষ্ট হয়ে যায়, যেটা আমরা কাজে লাগাতে পারি না। শক্তির উৎস হিসাবে ভারতে কয়লার ব্যবহার শতকরা কত শতাংশ? ভারতে কয়লার ব্যবহার যদি আমরা দেখি, তাহলে শতকরা কয়লার ব্যবহার হচ্ছে 55%, যেটা এখনও তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তাহলে শক্তির উৎস হিসাবে ভারতে কয়লার ব্যবহার শতকরা 55 ভাগ। শক্তির উৎস হিসাবে ভারতে খনিজ তেলের ব্যবহার কত ভাগ? খনিজ তেলের ব্যবহার ভারতে 31 ভাগ, 31। তাহলে মনে রাখতে হবে কয়লা হচ্ছে 55 ভাগ এবং খনিজ তেল হচ্ছে 31 ভাগ, এবং জলবিদ্যুৎ শক্তির ব্যবহার শতকরা 5 ভাগ। তাহলে জলবিদ্যুৎ শক্তির ব্যবহার শতকরা 5 ভাগ। তাহলে টোটাল হচ্ছে আমরা দেখব আরেকবার, সেটা হচ্ছে হ্যাঁ, এবং লাস্ট হচ্ছে পারমাণবিক শক্তির উৎস কতটা? পারমাণবিক শক্তির উৎস হচ্ছে 1 ভাগ। ঠিক আছে, পারমাণবিক শক্তির উৎস হচ্ছে 1 ভাগ। তাহলে আরেকবার যদি আমরা রিড ওভার করি, সেটাকে সাম আপ করি, তাহলে দেখব কয়লার ব্যবহার হচ্ছে 55 ভাগ, খনিজ তেলের ব্যবহার হচ্ছে 31 ভাগ, জলবিদ্যুৎ শক্তির ব্যবহার হচ্ছে 5 ভাগ, এবং পারমাণবিক শক্তি যেটা হচ্ছে 1 ভাগ। বিশ্বে উৎপাদিত মোট শক্তির যত শতাংশ উন্নত দেশগুলিতে ব্যবহৃত হয়? বিশ্বে উৎপাদিত মোট শক্তির, উন্নত দেশগুলো বলেছে, উন্নয়নশীল নয়, উন্নত যে দেশগুলো, যেগুলো হচ্ছে আমেরিকা, রাশিয়া, তো এই সমস্ত দেশগুলোতে ব্যবহার হয় 80% শক্তি। 80% শক্তি কিন্তু ব্যবহার হয়ে যায় উন্নত দেশগুলিতে। 1900 থেকে 2000 সালের মধ্যে বিশ্বে শক্তির চাহিদা বেড়েছে প্রায় কত গুণ? শক্তির চাহিদা বেড়েছে বলছে, চাহিদা মানে হচ্ছে তার ডিমান্ড বেড়েছে শক্তির, ঠিক আছে, শক্তির ডিমান্ড বেড়েছে এই 10 বছরে। 1900 থেকে 2000 সালের মধ্যে বিশ্বে শক্তির চাহিদা বেড়েছে 4 গুণ, কারণ অতিরিক্ত পরিমাণে কলকারখানা, ঠিক আছে, গ্লোবালাইজেশন হয়েছে, তো এর জন্য কি হয়েছে, এই শক্তির চাহিদাও কিন্তু বেড়েছে। হালকা জ্বলনশীল গ্যাসের নাম কি? যেখানে হালকা জ্বলনশীল গ্যাস, যে গ্যাসগুলো এখানে দেওয়া আছে, তার মধ্যে এখানে হালকা জ্বলনশীল গ্যাস হচ্ছে মার্স গ্যাস। এই কোয়েশ্চেন কিন্তু আগে একবার এসেছিল সিটেটে। তো জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ কি? জাটরোপা গাছ। জাটরোপা গাছে কি হয়? জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ। জাতীয় সম্পদ কি? জাতীয় সম্পদ হচ্ছে পাঠাগার, বিদ্যালয়, মন্দির, না কয়লা খনি? জাতীয় সম্পদ সেটা হচ্ছে কয়লা খনি। জাতীয় সম্পদ হচ্ছে কয়লা খনি। তাহলে জাতীয় সম্পদ কী কী অপশানে ছিল? পাঠাগার, বিদ্যালয়, মন্দির। এখানে কিন্তু অনেকে বিদ্যালয়, পাঠাগার এগুলো করে দিতে পারে, কিন্তু জাতীয় সম্পদ সঠিক কোনটা হয়ে যাবে? কয়লা খনি। আন্তর্জাতিক সম্পদ কি? আন্তর্জাতিক সম্পদ হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, আইফেল টাওয়ার, কুমেরু মহাদেশ, এশিয়া মহাদেশ। তাহলে আন্তর্জাতিক সম্পদ হচ্ছে কুমেরু মহাদেশ। সমুদ্র জলকে অলবণীকরণের পদ্ধতি কি? সমুদ্রের জলকে অলবণীকরণ মানে লবণটাকে মানে কি লিন করে দেওয়ার জন্য, সেটা তার পদ্ধতিকে কি বলা হয়? ডিস্যালিনেশন। সমুদ্র জলকে অলবণীকরণ করার পদ্ধতির নাম হচ্ছে ডিস্যালিনেশন। ভারতে কেজি বেসিন কোন সম্পদের উৎস? ভারতে কেজি বেসিন হচ্ছে প্রাকৃতিক সম্পদের উৎস। তাহলে প্রাকৃতিক সম্পদের উৎস হচ্ছে কেজি বেসিন, মনে রাখতে হবে, কেজি বেসিন হচ্ছে প্রাকৃতিক গ্যাস, মানে এই সম্পদের উৎস। আর সমুদ্র জলকে অলবণীকরণ করা যায় ডিস্যালিনেশনের মাধ্যমে। হোয়াইট কোল কোনটা? হোয়াইট কোল মানে হচ্ছে সাদা কয়লা। সাদা কয়লা আমরা কোনটাকে বলি? সাদা কয়লা আমরা বলি জলবিদ্যুৎকে আমরা বলি হোয়াইট কোল বা হচ্ছে সাদা কয়লা। ওকে,
আমরা মানে ভাবতে পারি যে জলবিদ্যুৎ যেখানে উৎপাদিত হয় সেখানে আমরা দেখব যে প্রচুর পরিমাণে জল যখন এক জায়গায় পড়ে পুরো সাদা ফেনার মতো একটা সাদা আস্তরণ তৈরি হয়, দেখে মনে হয় সেখানে সাদা দুধের মতো একটা আস্তরণ পড়ে রয়েছে। তো এই জন্য এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, এই জন্য এটাকে হোয়াইট কোল বলা হয়। ঠিক আছে, ভারতের কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি? ভারতে অবশ্যই যেখানে নদী সবথেকে বেশি এবং সমুদ্রে যেখানে নদী সবথেকে বেশি এবং যেখানে বরফ গলা জলে পুষ্ট সেই সমস্ত জায়গাগুলো থেকেই কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বেশি। কারণ বৃষ্টির জল যখন হবে না তখন কিন্তু দক্ষিণ ভারতের নদীতে বা পশ্চিম ভারতের নদীতে কিন্তু জল থাকবে না। কিন্তু উত্তর ভারতের যে সমস্ত নদী রয়েছে, উত্তর পূর্ব ভারতে যে সমস্ত নদী রয়েছে সেগুলো সবই দেখতে গেলে পর্বত মানে বরফ গলা জলে পুষ্ট, তার জন্য কিন্তু এখানে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, ভারত উত্তর পূর্ব ভারত মনে রাখতে, উত্তর পূর্ব শুধু উত্তর ভারত নয়, উত্তর পূর্ব ভারত যদি অপশনে থাকে অপশন সঠিক হয়ে যাবে উত্তর পূর্ব ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি। ভারতের কুরানকুলাম পরমাণু শক্তি কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত? কুরানকুলাম, ঠিক আছে, কুরানকুলাম পরমাণু শক্তি কেন্দ্রটি অবস্থিত তামিলনাড়ুতে। ভারতের কুরানকুলাম পরমাণু কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ু। বাণিজ্যিকভাবে সৌরশক্তি উৎপাদন কেন্দ্রকে কি বলা হয়? বাণিজ্যিকভাবে সৌরশক্তি উৎপাদন কেন্দ্রকে বলা হয় সোলার পার্ক। ঠিক আছে, সান ফার্ম আছে, ফোটন ফার্ম আছে, সূর্যা পার্ক আছে, সোলার পার্ক আছে। তাহলে সৌরশক্তি উৎপাদন কেন্দ্রকে আমরা বলি সোলার পার্ক। বিদ্যুৎ উৎপাদনের জন্য পিভি ও সিএসপি পদ্ধতি কোন কাজে লাগে? এত কিছু এই ডিটেলসে যাওয়ার দরকার নেই, এটা মনে রাখবো জাস্ট পিভি এবং কারণ, এর থেকে ডিটেলসে কোয়েশ্চেন আসবে না। পিভি ও সিএসপি যে পদ্ধতিটা সেটা কিন্তু ব্যবহৃত হয় সৌরশক্তিতে। পিভি এবং সিএসপি পদ্ধতি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে সৌরশক্তির ক্ষেত্রে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ডাব্লিউইসি পদ্ধতি কোন কাজে লাগে? ডাব্লিউইসি পদ্ধতি কোন কাজে লাগে? সমুদ্রের তরঙ্গ শক্তি। এটা কীভাবে মনে রাখবো আমরা? যে ডাব্লু ফর ওয়েভ, ঠিক আছে, ওয়েভ মানে হচ্ছে সমুদ্রের যে ঢেউ সেটার কথা বলা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য ওয়েক, ডাব্লিউইসি ওয়েক পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? ওয়েক পদ্ধতি সমুদ্রের যে তরঙ্গ শক্তি, তরঙ্গ মানে যে ঢেউ এখানে, তাহলে ওয়েভ হচ্ছে সমুদ্রের ঢেউ, তাহলে সমুদ্রের ঢেউ হচ্ছে ডাব্লিউএভি ওয়েভ থেকে আমরা ডাব্লিউইসি মনে রাখবো। ওয়েক পদ্ধতি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগে। এবার কোন ক্ষেত্রে সেটা সমুদ্রের তরঙ্গ শক্তির ক্ষেত্রে। আর আমরা সৌরশক্তির জন্য আমরা দেখলাম যে কি ব্যবহৃত হয়, পিভি এবং সিএসপি। এটা কিন্তু আমরা দেখে নিলাম বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজে লাগে সৌরশক্তি। বিদ্যুৎ উৎপাদনের জন্য ওটেক পদ্ধতি কোন কাজে ব্যবহৃত হয়? ওটেক, ঠিক আছে, ওটেক হচ্ছে তাপশক্তি, সমুদ্রের যে তাপশক্তি, সমুদ্র তাপশক্তিটাকে কাজে লাগে ওটেক, ওডিইসি ওটেক। তাহলে আমরা তিনটে পড়লাম সৌরশক্তি, যেটাতে আমরা পড়লাম কি পিভি এবং সিএসপি। আমরা পড়লাম সমুদ্র তরঙ্গ শক্তি, সেটা হচ্ছে ওয়েক, ডাব্লিউইসি ওয়েব থেকে এসছে। আর হচ্ছে ওটেকটা আমরা কি পড়বো? একটা হয়ে গেল সমুদ্রের তরঙ্গ শক্তি, যেটা হয়ে গেল ওয়েক। আর যদি বলে ওটেক, তাহলে এখানে এই দুটো দিয়ে মনে রাখতে হবে, একটা হচ্ছে ওয়েক আর একটা হচ্ছে ওটেক, দুটোই একই ধরনের, তাই না? তো এই ওয়েক যখন বলবে তখন হচ্ছে ওয়েব থেকে আমরা মনে রাখছি সমুদ্র তরঙ্গ শক্তি, আর ওটেকের ক্ষেত্রে ভাববো যে এটা সমুদ্র রিলেটেডই, কিন্তু হচ্ছে এটা সমুদ্রের তাপ শক্তি, রাইট? ওটেক হচ্ছে সমুদ্রের তাপ শক্তি। ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্রটি কোনটি? এটা আমরা ছোটো থেকে পড়ে আসছি, মহারাষ্ট্রের তারাপুর, সেটা হচ্ছে ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র। গন্ডোয়ানা যুগের কোন সম্পদ মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি? গন্ডোয়ানা যুগের কোন সম্পদ মানে আমাদের যে যুগগুলো ছিল সেই যুগের মধ্যে গন্ডোয়ানা যুগে আমরা দেখব যে মানুষের সভ্যতার ভিত্তি হচ্ছে কয়লা। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, কয়লা খনি থেকে পাওয়া যায় কোন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? কয়লা খনি থেকে পাওয়া যায় এমন কোন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে মিথেন। ঠিক আছে, মিথেন হচ্ছে যে কোনো জায়গায় মানে যে কোনো পচা গলা পুরনো যে সমস্ত জিনিস থাকে মাটির তলায় সেগুলো থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই মিথেন গ্যাস কি হয়? মিথেন গ্যাস থেকে কিন্তু জ্বালানিকে আমরা জ্বালানি রূপে ব্যবহার করতে পারি। কোন সম্মেলনে সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়? প্রথম বসুন্ধরা যে সম্মেলন হয়, এই সম্মেলন নিয়ে অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি এবং সম্মেলন নিয়েও কিন্তু একটা ক্লাস এখানে করানো হবে। তো এই প্রত্যেকটা, যেমন আমি বলেছিলাম যে প্রত্যেকটা যে টপিক থেকে কোয়েশ্চেন এসছে গত পরীক্ষা সিটেট এবং ডাব্লিউবি টেটে, তো সেই সমস্ত টপিকগুলোকে পুরো থ্রুলি আলোচনা করা হবে যাতে সেখান থেকে কোনো কোয়েশ্চেন এলে বাদ না যায়। তো আশা করছি পুরো যে টপিকগুলো ক্লিয়ার করানো হচ্ছে, যেমন হচ্ছে ইকোসিস্টেম হয়ে গেল, আজকে যেমন সম্পদ হয়ে গেল, এছাড়া হচ্ছে জীববৈচিত্র্য, তারপর আন্তর্জাতিক চুক্তি, যেগুলো একদম ইম্পর্ট্যান্ট টপিক। তো সেখান থেকে যা কোয়েশ্চেন আসবে, অবশ্যই কোয়েশ্চেন আসবে, এবং সেখান থেকে পুরো কমন দেওয়ার দায়িত্ব কিন্তু এই সমস্ত ক্লাসগুলো।
ঠিক আছে, এই সমস্ত ক্লাসগুলো করলে মোটামুটি আশা করি কমন পাওয়া যাবে, রাইট। তো এরপর আমরা দেখে নেব তাহলে কি বলছে। এরপর বলছে যে প্রথম বসুন্ধরা সম্মেলনে কি হয়, পরিবেশের সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়। তাহলে কোন সম্মেলনের সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়, সেটা হচ্ছে প্রথম বসুন্ধরা সম্মেলনে। প্রথম বসুন্ধরা সম্মেলনের সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়। কয়লা কী ধরনের সম্পদ? কয়লা কি সম্পদ? পূরণশীল সম্পদ না, এটাকে আমরা কি পুনরায় ব্যবহার করতে পারছি না, তাহলে এটা কি সম্পদ? অপূরণশীল সম্পদ। তাহলে কয়লা কী ধরনের সম্পদ হয়ে গেল? কয়লা হয়ে গেল অপূরণশীল সম্পদ। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা চলে যাব। নিম্নলিখিত কোনটি অফুরন্ত সম্পদ, মানে কোনটা ফুরোবে না, ওটা ছিল অপূরণশীল। ঠিক আছে, অপূরণশীল। এটা আর এখানে আমরা পড়ছি অফুরন্ত, যেটা মানে কোনো শেষ নেই, সেটা কোন শক্তি? সৌরশক্তি, যার কোনো শেষ নেই। ঠিক আছে, আমরা যতই ইচ্ছা ইউজ করতে পারি। ভারতের সৌরশক্তি কী ধরনের সম্পদ? ভারতের সৌরশক্তি সম্ভাব্য সম্পদ, কারণ সৌরশক্তি বা সোলার প্যানেল, ঠিক আছে, সেগুলো কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে ভারতে বসেনি। যে অন্যান্য দেশ যেভাবে ব্যবহার করেছে, জাপান টাপান, সেভাবে কিন্তু আমরা এখনও পারিনি। তো এই সৌরশক্তি এটা হচ্ছে অফুরন্ত সম্পদ। তো এই জন্য এই শক্তিটাকে আমরা কাজে আরও বেশি লাগাতে পারি, তার জন্য এটা কিন্তু আমাদের সম্ভাব্য সম্পদ, সৌরশক্তি। দেশে কত শতাংশ জমিতে বনভূমি থাকা দরকার? এটা কিন্তু অনেক আগে থেকেই কোয়েশ্চেনটা আসছে। দেশে কিন্তু 33% বনভূমি অবশ্যই থাকা দরকার। ভারতে কী ধরনের অরণ্য সবচেয়ে বেশি? ভারতে পাতাঝরা, ঠিক আছে, পাতাঝরা অরণ্য, যেগুলো সাধারণত বছরের একটা সময় পাতা ঝরে যায়, পর্ণমোচী, সেই ধরনের পাতাঝরা অরণ্য কিন্তু ভারতে বেশি। অ্যামাজন অববাহিকায় কী ধরনের অরণ্য রয়েছে? অ্যামাজন অববাহিকায় রয়েছে চিরসবুজ জাতীয় অরণ্য। অ্যামাজন অববাহিকায় রয়েছে চিরসবুজ জাতীয় অরণ্য। সুন্দরবনের অরণ্য কোন প্রকারের? সুন্দরবনের অরণ্য আমরা যদি দেখি, সুন্দরবনের অরণ্য হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় বা ম্যানগ্রোভ প্রকারের সুন্দরবনের। তাহলে অ্যামাজন অববাহিকা কী দেখি? অ্যামাজন অববাহিকায় চিরসবুজ, এবং সুন্দরবনের অরণ্য হচ্ছে ম্যানগ্রোভ টাইপ। পশ্চিমবঙ্গে কী জাতীয় বনভূমি দেখা যায়? পশ্চিমবঙ্গে দেখা যায় পাতাঝরা। তাহলে ভারতে সবথেকে বেশি কী দেখা যায়? পাতাঝরা। পশ্চিমবঙ্গে কী জাতীয় বনভূমি দেখা যায়? সেটা কিন্তু পাতাঝরা। সুন্দরবনের ক্ষেত্রে আমরা দেখব ম্যানগ্রোভ দেখা যায়, এবং অ্যামাজন অববাহিকায় দেখব আমরা চিরসবুজ। থর মরুভূমিতে কী দেখা যায়? আমরা জানি ক্যাকটাস জাতীয় গাছ থাকে থর মরুভূমিতে, অর্থাৎ থর মরুভূমিতে দেখা যায় কাঁটা ঝোপ জাতীয় গাছ। ওকে, অরণ্য বলে গণ্য হওয়ার জন্য কত হেক্টর জমিতে গাছপালা থাকা দরকার? তাহলে 0.05 হেক্টর। মনে রাখতে হবে, অরণ্য বলে গণ্য হওয়ার জন্য 0.05 হেক্টর জমিতে গাছপালা অবশ্যই থাকা দরকার, তবেই সেটাকে অরণ্য বলে গণ্য করা যাবে। ঠিক আছে, সরলবর্গীয় বনভূমি কোন ধরনের অরণ্য? সরলবর্গীয় বনভূমি তৈগা ধরনের অরণ্য। সরলবর্গীয় বনভূমি কোন ধরনের অরণ্য? সরলবর্গীয় বনভূমি তৈগা ধরনের অরণ্য। সরলবর্গীয় বনভূমি থেকে নিম্নলিখিত কোনটি পাওয়া যায় না? সরলবর্গীয় বনভূমি থেকে সাধারণত আমরা নরম কাঠ পাই, তাই না? যেমন নরম কাঠ, পাইন, ফার, ওক, এগুলো সমস্ত কিন্তু নরম কাঠের গাছ। তো এই সরলবর্গীয় বনভূমি থেকে কিন্তু আমরা কখনোই শক্ত কাঠ পাই না। ঠিক আছে, তারপর আমরা চলে আসবো বনভূমির পরিচর্যার জন্য ও সার্বিক উন্নতির জন্য গৃহীত উদ্যোগকে কী বলা হয়? বনভূমি পরিচর্যার জন্য এবং সার্বিক উন্নতির জন্য আমরা মানে যে উদ্যোগ নেওয়া হয়, গৃহীত উদ্যোগকে বলা হয় সিলভিকালচার। ঠিক আছে, বনভূমির উন্নতির জন্য এবং পরিচর্যার জন্য যে উদ্যোগ, সেটাকে বলা হয় সিলভিকালচার। আর এর সঙ্গে আমরা দেখে নেব এই যে সেরোকালচার, এই জিনিসটা কি? সেরোকালচার যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে সিল্ক ওর্ম, তার যে চাষ করা হয় সিল্ক ওর্মের। ঠিক আছে, হ্যাঁ, এই সিল্ক ওর্মের চাষকে আমরা বলি সেরোকালচার। আর সিলভিকালচার হচ্ছে বনভূমির পরিচর্যা এবং উন্নতির জন্য হচ্ছে সিলভিকালচার, আর সেরোকালচার হচ্ছে সিল্ক ওর্ম। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব জমির প্রাকৃতিক ব্যবহারকে বলা হয়। জমির প্রাকৃতিক ব্যবহার, এখানে কিন্তু জমির কতগুলো টার্মকে দেওয়া আছে। ঠিক আছে, জমির এখানে 4টে টার্মকে দেওয়া আছে, এই 4টে টার্মকে আমরা এক এক করে জানবো। ঠিক আছে, প্রথম হচ্ছে জমির প্রাকৃতিক ব্যবহারকে কি বলা হয়? জমির প্রাকৃতিক ব্যবহারকে বলা হয় ল্যান্ড কভার। জমির প্রাকৃতিক ব্যবহারকে বলা হয় ল্যান্ড কভার। এছাড়াও ল্যান্ড ইউজ, ল্যান্ড ক্যাপাবিলিটি, ল্যান্ড ফিল। তাহলে কী কী রয়েছে? ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার, ল্যান্ড ক্যাপাবিলিটি, ল্যান্ড ফিল। তাহলে এখানে ল্যান্ড কভার হচ্ছে জমির প্রাকৃতিক ব্যবহারকে বলা হয় ল্যান্ড কভার। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে দেখবো হচ্ছে মানুষ জমিকে যেভাবে ব্যবহার করে তাকে বলে ল্যান্ড ইউজ। তাহলে ল্যান্ড ইউজ বলে যে জমিকে মানুষ যেভাবে ব্যবহার করে, আর জমির প্রাকৃতিক ব্যবহারকে বলা হয় ল্যান্ড কভার। জমির প্রাকৃতিক ব্যবহারকে বলা হয় ল্যান্ড কভার, আর জমিকে মানুষ যেভাবে ব্যবহার করে সেটাকে বলা হয় ল্যান্ড ইউজ। তারপরের কোয়েশ্চেন হচ্ছে জমির
সামগ্রিক উৎপাদনশীলতাকে কী বলা হয়? ল্যান্ড ক্যাপাবিলিটি, মানে যেটা তার ইউটিলিটি, ক্ষমতা যেটা আছে সেটা হচ্ছে জমির উৎপাদনশীলতা, সেটাকে আমরা বলি ল্যান্ড ক্যাপাবিলিটি। তাহলে ল্যান্ড কভার হচ্ছে প্রাকৃতিকভাবে যেটা ব্যবহার করা হয়, আর মানুষ যেভাবে ব্যবহার করে সেটা হচ্ছে ল্যান্ড ইউজ। আর উৎপাদনশীলতাকে বলা হয় ল্যান্ড ক্যাপাবিলিটি। এবং বর্জ্য পদার্থ যে জমিতে জমা করা হয় সেই মানে ডাম্পিং করা হয় সেই স্থানকে আমরা কী বলি? ল্যান্ডফিল। ওকে। অরণ্য ধ্বংসের জন্য কোনটি সবচেয়ে বেশি দায়বদ্ধ? অনিয়ন্ত্রিত কাঠ কাটা। অরণ্য ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দায়বদ্ধ হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে কাঠ কাটা। ভারতের যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি কাদের অংশগ্রহণ ছাড়া অসম্পূর্ণ? স্থানীয় মানুষ ছাড়া যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি অসম্পূর্ণ থাকবে। পশ্চিমবঙ্গের কোন প্রকল্পে যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি সবচেয়ে সফল হয়েছে? তাহলে যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি সবচেয়ে সফল হয়েছে আড়াবাড়ি প্রকল্পে সবচেয়ে বেশি যৌথ বন ব্যবস্থাপনা সফল হয়েছে। ভারতে কোন ব্যবহারে জমির পরিমাণ সবচেয়ে বেশি, মানে ভারতে কি মানে বেশি ল্যান্ড ইউজ কীভাবে হয়? ঠিক আছে, ল্যান্ড ইউজের এটা কীভাবে হয়? ল্যান্ড ইউজ হয় হচ্ছে কৃষির ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত হয়। তাহলে ভারতের ল্যান্ড ইউজ সবথেকে বেশি কোথায় হয়? ল্যান্ড ইউজ সবথেকে বেশি হয় হচ্ছে জমির পরিমাণ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কৃষিক্ষেত্রে। ভূমি কোন ধরনের সম্পদ? আমরা দেখব ভূমি কোন ধরনের সম্পদ। ভূমি হচ্ছে পুনর্ভব সম্পদ। ঠিক আছে, ভূমি হচ্ছে পুনর্ভব সম্পদ। ভূমি কোন ধরনের সম্পদ? ভূমি হচ্ছে পুনর্ভব সম্পদ। জমির ব্যবহারের কোনটি প্রাকৃতিক কারণ নয়? জমির ব্যবহারের প্রাকৃতিক কারণ নয় কোনটা? ভূপ্রকৃতি অবশ্যই প্রাকৃতিক কারণ, জলবায়ু, উদ্ভিদ, যেগুলো সব প্রাকৃতিক কারণ। কিন্তু মানুষের যে চাহিদা, ঠিক আছে, মানুষের যে চাহিদা সেটা কিন্তু কোনো প্রাকৃতিক কারণ নয়। জমির ব্যবহারের প্রাকৃতিক কারণ নয়, অবশ্যই মানুষের চাহিদায় সঠিক অ্যান্সার হয়ে যায়। তারপর জমির ব্যবহার কোন কাজের জন্য সবচেয়ে তাড়াতাড়ি বদলে যায়? চাষ ও বসতির জন্য বন হনন। ঠিক আছে, চাষ ও বসতির জন্য বন হননের ফলে কি হয়? জমির যে ব্যবহার সেটা তাড়াতাড়ি বদলে যায় চাষ এবং বসতির জন্য, যেটা এখন করা হচ্ছে। চারিদিকে ফ্ল্যাট বানানো হচ্ছে, চাষের জন্য জমিতে এখন কমিয়ে গেছে। আগে যেটা হতো চাষের জন্য বন হনন করা হতো, কিন্তু এখন চাষও বন্ধ হয়ে গেছে। তো শহরের দিকে কী হচ্ছে? সেই চাষের জমিগুলোকেও বড় বড় ফ্ল্যাটে রূপান্তরিত করা হচ্ছে। নিম্নলিখিত কোনটির সঙ্গে জলের সম্পর্ক আছে? জলের সম্পর্ক আছে কোনটার সাথে? নীল। কারণ হচ্ছে নীল মানে হচ্ছে মোটামুটি নীলকে আমরা জলের একটা সিম্বল হিসেবে দেখি, কারণ পৃথিবীর কেউ কিন্তু আকাশ থেকে নীল রঙের দেখায়, কারণ এখানে জলের পরিমাণ অনেক বেশি থাকে। তাই তো এই সমুদ্রের অংশটাকে নীল রঙের দেখায় মহাকাশ থেকে, তাই নীলকে আমরা ভাববো জলের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, নীল তাহলে হচ্ছে জলের সঙ্গে সম্পর্ক আছে। ওকে। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের আড়াবাড়ি প্রকল্পের সঙ্গে কোন জেলাটি জড়িয়ে আছে? এই পশ্চিমবঙ্গের যে আড়াবাড়ি যে প্রকল্প, এটা হয়েছে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। আড়াবাড়ি প্রকল্প পশ্চিম মেদিনীপুর জেলা, যেখানে কি হয়েছে যৌথ আমাদের বন ব্যবস্থাপনা প্রকল্প, সেখানে কিন্তু সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে সফল হয়েছে। ঠিক আছে। সোশ্যাল ফরেস্ট্রি অর্থাৎ সামাজিক বনসৃজন শব্দটি কে ব্যবহার করেন? সামাজিক বনসৃজন বা সোশ্যাল ফরেস্ট্রি এই কথাটি ব্যবহার করেছেন কে? এই কথাটি প্রথম ব্যবহার করেছেন ওয়েস্টবি বলে একজন পরিবেশবিদ, যিনি কিন্তু প্রথম ব্যবহার করেছেন সোশ্যাল ফরেস্ট্রি কথাটি। পৃথিবীতে ব্যবহারযোগ্য জল কোন কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কৃষিকাজে সবথেকে বেশি ব্যবহার হয়। পৃথিবীতে ব্যবহারযোগ্য জল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কৃষিকাজে। আর সোশ্যাল ফরেস্ট্রি এই কথাটি প্রথম উচ্চারণ করেছেন ওয়েস্টবি, রাইট। কোন নদীর জলের ভাগ নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে বিবাদ চলছে? ঠিক আছে, যেখানে কতগুলো নদী আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমরা পড়ব। তো এখানে দেখব কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে যে বিবাদ, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে যে বিবাদটা চলেছিল সেটা হচ্ছে কাবেরী নদী নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে বিবাদ চলেছে, কর্ণাটক ও তামিলনাড়ু, রাইট। তো কোয়েশ্চেন কিন্তু এটাও আসতে পারে বাই চান্স যে কাবেরী নদী নিয়ে যে জল বিবাদ হয়েছিল সেটা কর্ণাটক এবং কোন রাজ্যের মধ্যে। তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের রাজ্য দুটো মনে রাখতে হবে, সেটা হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ু। কাবেরী জল বন্টন বিবাদ মেটানোর উদ্দেশ্যে কাবেরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল যে সালে গঠন করা হয়েছে? কাবেরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যে সালে, এইটা জল বিবাদটা মেটানোর জন্য, যেটা মিটে গেছে অলরেডি 1990 সালে এই কাবেরীর জল বিবাদ যে হয়েছিল, সেই জল বিবাদের ফলে আমাদের বিবাদটা মেটানোর জন্য কাবেরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। কাবেরী জল বন্টন বিবাদে নিম্নলিখিত কোনটির প্রকৃত কোনো ভূমিকা নেই? সব কিছুর প্রকৃত ভূমিকা রয়েছে, কিন্তু একটার নেই। সেটা হচ্ছে প্রথমত ভূমিকা রয়েছে আঞ্চলিক বনহনন, যার কিন্তু ভূমিকা অবশ্যই রয়েছে আঞ্চলিক বনহনন। জলাশয় সেচে অবহেলা,
রয়েছে, জল বেশি লাগে এমন চাষের প্রবর্তন, এগুলো কিন্তু সবকটাই কারণ, কিন্তু কোনটা কারণ নয় সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। সুতরাং এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল জনসংখ্যা বৃদ্ধি, যেটা কিন্তু নিম্নলিখিত এই যে কারণগুলো দেওয়া আছে বাকি তিনটে, সেই তিনটে কিন্তু এদের কারণ হিসাবে চিহ্নিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, কিন্তু এর কোনো প্রকৃত ভূমিকা নেই। তিস্তা জলবন্টন বিবাদে কোন দেশগুলো যুক্ত? ঠিক আছে, এবার তিস্তা জলবন্টন যদি বিবাদ দেখি তখন আমরা দেখব সেখানে কিন্তু যুক্ত কে কি, ভারত এবং বাংলাদেশ, যেটা নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চায় ছিল এবং এখন সেই বিবাদটা মিটে গেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে জলবিবাদ রয়েছে, জলবন্টন বিবাদ রয়েছে, সেটা কিন্তু এই তিস্তা জলবন্টনকে কেন্দ্র করে। কোন ধরনের নদী জলবন্টন বিবাদপ্রবণ? কোন ধরনের নদীগুলো হবে? এটা সাধারণ আমাদের কনসেপ্ট থেকে আমরা অ্যান্সার করতে পারি যে আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য নদীগুলো, যে নদীগুলো অ্যাকচুয়ালি একটা বা তার বেশি দুটি বা তার বেশি রাজ্য অথবা দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে, তাহলে তখনই তাদের মধ্যে সেই জলের ব্যবহারকে নিয়ে একটা দ্বন্দ্ব বাঁধবে এবং জলবন্টন নিয়ে তারা বিবাদপ্রবণ হবে, রাইট? তো ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত কোন নদীটি নিয়ে জলবন্টন বিবাদ সবচেয়ে বেশি? এটা ইজি কোয়েশ্চেন, কারণ আমরা জানি যে তিস্তা জলবন্টন কেন্দ্রর নাম, সুতরাং এই নদীটা তিস্তাই হবে। তো তিস্তা, এই জলবন্টন বিবাদ কিন্তু এই তিস্তা নদীকে কেন্দ্র করেই। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত যৌথ নদীর সংখ্যা কত? এগুলো এইরকম সংখ্যাভিত্তিক কোয়েশ্চেন আসবে না আশা করা যায়, তবু আমরা একবার চোখ বুলিয়ে নেব। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত যৌথ নদীর সংখ্যা হচ্ছে 54টি। ভারত এবং বাংলাদেশের মধ্যে যৌথ নদীর সংখ্যা হচ্ছে 54টি। ভারত কত সালে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি করে? সিন্ধু জলবন্টন চুক্তি করেছিল 1960-তে ভারত পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশের সাথে হয়ে গেল তিস্তা নিয়ে, এবার হয়ে গেল কোথায়, কাদের সঙ্গে? সিন্ধুকে নিয়ে। তাহলে সিন্ধু যে জলবন্টন চুক্তি, সেটা কাদের মধ্যে হয়েছিল? ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল। এবং কত সালে হয়েছিল? 1960-তে, মানে 1960 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1960 খ্রিস্টাব্দে হয়েছিল সিন্ধু জলবন্টন চুক্তি, রাইট? তারপর আমরা চলে আসবো উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে কোন নদী জলবন্টনের ব্যাপারে বিবাদ রয়েছে। তাহলে এইখানে আমরা দেখব বংশধারা নামে একটি নদী রয়েছে, সেই বংশধারা নদীকে নিয়ে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে জলবন্টনের ব্যাপারে বিবাদ রয়েছে। ওকে, বংশধারা, ঠিক আছে, বংশধারা এই নদীর মধ্যে দিয়ে কার কার রয়েছে? ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, এদের মধ্যে জলবন্টনের ব্যাপারে বিবাদ রয়েছে। এবং তারপরে কোয়েশ্চেন, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে কোন নদী জলবন্টন নিয়ে বিবাদ হয়েছে? এগুলো বোঝাই যাচ্ছে মহাভারত, গুজরাট, এগুলো পশ্চিম ভারতের রাজ্য। তো পশ্চিম ভারতের রাজ্যে পশ্চিম ভারতের নদীই হবে, সেটা হচ্ছে নর্মদা এবং তাপ্তি। ঠিক আছে, তো এখানে যদিও সব কটাই পশ্চিম ভারতের নদী দেওয়া আছে, তো এখান থেকে একটুখানি আমরা কনসেপ্ট নিতে পারি যে এখানে যে সব কটাই আছে এগুলো কিন্তু পশ্চিম ভারতেরই নদী। তো এই পশ্চিম ভারতের নদীর মধ্যে নর্মদা এবং তাপ্তি, এই নর্মদা এবং তাপ্তি এরা কিন্তু মানে এই নদী দুটির জন্য কিন্তু মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে জলবন্টন নিয়ে বিবাদ বেঁধেছে। ঠিক আছে, মহারাষ্ট্র এবং গুজরাটের জন্য তাহলে নর্মদা এবং তাপ্তি, নর্মদা ও তাপ্তি মনে রাখতে হবে। বংশধারা হচ্ছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, বংশধারা হচ্ছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নদীতে জলবন্টনের বিবাদ কেন বেশি হয়? এটা খুবই একটা সাধারণ কনসেপ্ট থেকে আমরা অ্যান্সার করতে পারি যে দাক্ষিণাত্যে বৃষ্টিপাত খুব কম হয়। উত্তর ভারতের কথা বলছি, আমি একটু আগেই বলছিলাম যে উত্তর পূর্ব ভারতে বা উত্তর পূর্ব ভারতে পুরোটাই এদের কিন্তু বরফ জলে পূর্ণ হচ্ছে এই নদীগুলো, বরফ জলের দ্বারা এগুলো সৃষ্ট হয়। তো বরফ জলে সৃষ্ট হওয়ার জন্য বৃষ্টিপাতের উপর এদের খুব একটা ভরসা করতে হয় না। কিন্তু দক্ষিণ ভারতের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব এখানে কিন্তু বৃষ্টিপাতের উপর কিন্তু নদীগুলো নির্ভরশীল, সেই নদীতে কতটা জল থাকবে বা থাকবে না। তো বৃষ্টিপাত যখন কম হবে বা বৃষ্টিপাত যখন বেশি হবে, এই দুটো ক্ষেত্রেই কিন্তু সম্ভাবনা থাকে বিবাদ হওয়ার, কারণ বেশি জল থাকলে তখন বেশি জল ছেড়ে দিলে সেক্ষেত্রেও বিবাদ হতে পারে। ঠিক আছে, আবার কম জল থাকলে যদি ঠিকমতো তারা জল না পায় সেচ কাজের জন্য বা বিভিন্ন কলকারখানা কাজের জন্য, তখনও কিন্তু সেই বিবাদ হতে পারে। তাহলে দাক্ষিণাত্যে বৃষ্টিপাত কম হওয়ার জন্য কিন্তু এই দাক্ষিণাত্যে জল নিয়ে বা নদীর এই জল নিয়ে কিন্তু বিবাদ সবচেয়ে বেশি হয়। স্বাভাবিকের তুলনায় ন্যূনতম কত শতাংশ কম বৃষ্টিপাত হলে খরা হয়? তাহলে স্বাভাবিক যেটা আমাদের সেটা থেকে আমরা যদি বলি যে ন্যূনতম যদি 75% বৃষ্টিপাত কম হয়, 75%, 75% বৃষ্টিপাত যদি কম হয়, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে, যেটা যদি আমার যদি এখন 100% বৃষ্টিপাত হয়, ঠিক আছে, তার মধ্যে যদি 75% না হয়, ঠিক আছে, এখন যদি আমি বলছি এখন আমার পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় 100, ঠিক আছে, সেখানে যদি এখন যদি 25% বৃষ্টিপাত হয় তাহলে আমরা বলতে পারি সেখানে খরা হয়েছে। নির্দিষ্ট চাষের জন্য মাটিতে প্রয়োজনীয় জলের অভাবকে কী বলা হয়?
চাষের জন্য মাটিতে যে প্রয়োজনীয় জল তার অভাবকে আমরা বলবো এগ্রিকালচারাল ড্রাউট। এটা বোঝাই যাচ্ছে এগ্রিকালচারাল মানে চাষের কথাই বলা হচ্ছে। এগ্রিকালচারাল ড্রাউট আমরা কাকে বলছি? যখন মাটিতে প্রয়োজনীয় জলের অভাব হয়। কার জন্য? কৃষিকাজের জন্য, রাইট। এরপর দেখব আমরা মাটিতে এবং জলে লবণের পরিমাণ উদ্ভিদের সহ্যসীমার চেয়ে বেশি হলে তখন কোন ধরনের খরা হয়? সেটাকে বলি ফিজিওলজিক্যাল ড্রাউট। সেটা কি ফিজিওলজিক্যাল ড্রাউট? হচ্ছে যখন মাটিতে যে লবণের পরিমাণ থাকছে সেই লবণের পরিমাণটা উদ্ভিদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে, তখন সেটাকে বলছে ফিজিওলজিক্যাল। তাহলে একটা বললাম এগ্রিকালচারাল ড্রাউট, যেটা হচ্ছে কৃষিকাজের জন্য, ঠিক আছে, কম বৃষ্টিপাত হচ্ছে কৃষিকাজের জন্য, তখন আমরা তাকে বলছি এগ্রিকালচারাল ড্রাউট। আর যদি আমরা যখন দেখছি যে উদ্ভিদের সহ্য ক্ষমতার বাইরে লবণাক্ত মানে মাটির লবণের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন আমরা তাকে বলছি যে ফিজিওলজিক্যাল ড্রাউট। এবার হাইড্রোলজিক্যাল ড্রাউট কাকে বলবো? তাহলে ভূগর্ভ এবং ভূগর্ভে মানে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভে যতটা জল থাকার কথা তার চেয়ে জল কমে গেলে কী ধরনের খরা হচ্ছে? তাকে বলছে হাইড্রোলজিক্যাল ড্রাউট। হাইড্রো মানে আমরা জানি যে হাইড্রো দিয়ে কিছু থাকলে সেটা সাধারণত জলকেই বোঝায়। তো সেই জলস্তরের কথা বলছি, সেই জলস্তর যদি কমে যাচ্ছে ভূগর্ভে, তাহলে তাকে আমরা বলছি হাইড্রোলজিক্যাল ড্রাউট, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন, মানে এটাকে নিয়ে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মানে এই ড্রাউট নিয়ে প্রয়োজনের তুলনায় জল কম পাওয়ার ফলে মানুষের পেশাগত কাজকর্মের ক্ষতিকে কোন ধরনের খরা বলা? পেশাগত কাজকর্ম মানে কেউ হয়তো এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে যেখানে জলের প্রয়োজন এবং সেই জলের অভাবে সেই ইন্ডাস্ট্রিটা বন্ধ হচ্ছে বা কাজ কমে গেছে, ঠিক আছে। তো সেই যে তার পেশাগত ক্ষতি হচ্ছে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো সোশিও ইকোনমিক ড্রাউট। ইকোনমিক মানে বোঝা যাচ্ছে সেখানে সোশিও ইকোনমিকের কথা বলা হচ্ছে, মানে সামাজিক যে অর্থনীতি তার কথা বলা হচ্ছে, রাইট। তো এই ড্রাউট আমরা বলবো যখন পেশাগত কাজকর্মের মানে ক্ষতি হবে এই জলের অভাবে। তারপর 70 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলা খরাপ্রবণ? পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটি জেলাই হচ্ছে খরাপ্রবণ জেলা। বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটো জেলায় হচ্ছে খরাপ্রবণ জায়গা। ভারতের কোন রাজ্যে খরার প্রকোপ সবচেয়ে বেশি? ভারতের কর্ণাটক এবং তেলেঙ্গানা এই দুটো কিন্তু এখানে কিন্তু খরাপ্রবণ অঞ্চল। কর্ণাটক এবং তেলেঙ্গানা হচ্ছে খরাপ্রবণ অঞ্চল ভারতের ক্ষেত্রে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া। আর ভারতের ক্ষেত্রে কি? কর্ণাটক এবং তেলেঙ্গানা, যেটা হায়দ্রাবাদ ভেঙে হয়েছে। বহু উদ্দেশ্য সাধক নদী পরিকল্পনা কেন তৈরি করা হয়েছে? বন্যা এবং খরা মোকাবিলা করার জন্য বহু উদ্দেশ্য সাধক নদী পরিকল্পনা করা হয়েছে। বহু উদ্দেশ্য সাধক নদী পরিকল্পনা করা হয়েছে বন্যা এবং খরা মোকাবিলা করার জন্য, ঠিক আছে। বহু উদ্দেশ্য সাধক নদী কোন নদীর ওপর? তাহলে সঠিক উত্তর এটা কী হয়ে গেল? বন্যা এবং খরা মোকাবিলা করার জন্য। এরপর কোয়েশ্চেন হচ্ছে কোন নদীর ওপর ভারতের প্রথম বহু উদ্দেশ্য সাধক নদী পরিকল্পনা গ্রহণ করা হয়? যেটা হচ্ছে দামোদরের ওপর। দামোদরকে কী বলা হয়? বাংলার দুঃখ বলা হয়। কারণ কি? এখানে প্রচুর পরিমাণে যখন বৃষ্টিপাত হয়, যখন জল ছাড়া হয় দামোদর কেনেল থেকে, তখন কিন্তু চারিদিকে যে বসতি থাকে সেই বসতিকে ভাসিয়ে দেয় এবং বন্যার সৃষ্টি করে। তো এই দামোদরে কিন্তু বহু উদ্দেশ্য সাধক নদী পরিকল্পনা প্রথম গ্রহণ করা হয়েছে ভারতে। কয়েক ঘন্টার প্রচুর বৃষ্টিপাতের ফলে কোন দুর্যোগ ঘটে? আমরা দেখেছি কিছুদিন আগেই, সেটা অবশ্য বরফ গলা জলের ফলে হয়েছিল এবং বৃষ্টিপাতের ফলেও কিছুটা হয়েছিল। হরপা বান অমরনাথে আমরা কিন্তু দেখেছি, ঠিক আছে। এই হরপা বান কিন্তু তৈরি হয় প্রচুর বৃষ্টিপাতের ফলে। শহরে জল নিকাশি ব্যবস্থা উত্তরোত্তর খারাপ হওয়ার কারণ কি? শহরের জল নিকাশি ব্যবস্থা উত্তরোত্তর খারাপ হওয়ার কারণ হচ্ছে পলি এবং বর্জ্য প্লাস্টিকের সঞ্চয়। প্লাস্টিক কিন্তু মেন এর কালপ্রিট। ভারতে মোট আয়তনের কত শতাংশ বন্যাপ্রবণ? ভারতে 12% এরিয়া হচ্ছে বন্যাপ্রবণ। ভারতে 12% এরিয়া বন্যাপ্রবণ। ভারতে কত শতাংশ হচ্ছে ভূমিকম্প প্রবণ? ভূমিকম্পর পরিমাণ কিন্তু বেশি, 60% হচ্ছে ভূমিকম্প প্রবণ এবং 12% আমরা দেখলাম বন্যাপ্রবণ। এবং কত শতাংশ খরাপ্রবণ? খরার পরিমাণ আরও বেশি, 68% বা 68% হচ্ছে খরাপ্রবণ। এবং ঘূর্ণিঝড় প্রবণ যদি আমরা দেখি, ঘূর্ণিঝড় পরিমাণ খুবই কম, সেটা হচ্ছে 8%। তাহলে আমরা যদি এটাকে আর একবার সাম আপ করে নিই এই চারটে জিনিসকে, তাহলে আমরা দেখব যে ভারতের বন্যাপ্রবণের শতাংশ হচ্ছে 12, ভূমিকম্প প্রবণতার সংখ্যা হচ্ছে 60%, খরার সংখ্যা যদি আমরা দেখি সে তাহলে দেখব 68% এবং 8% হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ। চলে যাব 80 নম্বর কোয়েশ্চেনে। FAO অর্থাৎ FAO এর মতে বেঁচে থাকার জন্য মানুষের দৈনিক কী পরিমাণ খাদ্যশক্তি দরকার? এটা চোখে ভাষা দরকার। এটা আমাদের সেই ক্লাস 7-8 যখন আমরা বিজ্ঞান পড়েছিলাম তখন কিন্তু এটা ছিল। 2770 ক্যালোরি মানুষের দৈনিক
দৈনিক এই পরিমাণ কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য ক্যালোরি দরকার, 2770 ক্যালোরি। ভারতের সবুজ বিপ্লবের কোন শস্যের উৎপাদন বৃদ্ধির ফলে হয়েছে? সবুজ বিপ্লব হয়েছে গম। সাধারণত সবুজ বিপ্লব যেটা আমাদের হয়েছিল, সেই সবুজ বিপ্লব হয়েছিল কোন সময়? আমরা অনেকগুলো বিপ্লব আমরা দেখেছি, হোয়াইট বিপ্লব দেখেছি ভার্গিস কুরিয়ানের, তো সবগুলি আমরা আসবো। সবুজ বিপ্লব হচ্ছে এখানে দেখবো আমরা পাঞ্জাব হরিয়ানা সাধারণত, কিন্তু গমের উৎপাদন বৃদ্ধির ফলে আমরা কিন্তু সবুজ বিপ্লবকে সফল করতে পেরেছি। তো এখানে আমরা কিছু বিপ্লব দেখে নেবো, যেটা হচ্ছে সিলভার বিপ্লব কিসের জন্য হয়েছে? চিকেনের জন্য। চিকেন মানে হচ্ছে মুরগি, ঠিক আছে, পোলট্রি মুরগি, তার চাষাবাদ বেশি হওয়ার জন্য, বেশি করে আমরা কিন্তু সিলভার বিপ্লবকে সফল করেছি। সেটার রাঞ্চার বান্ডা বসু বলে ঠিক আছে একজন ব্যক্তি, যিনি হচ্ছে এই সিলভার বিপ্লবের জনক, তাকে আমরা বলতে পারি, ঠিক আছে। রাঞ্চার আছে না, 3 ইডিয়টসের রাঞ্চার ছিল, মনে রাখতে হবে এই রাঞ্চার, ঠিক আছে। রাঞ্চার এখানে মুরগির জন্য বিখ্যাত, মুরগির জন্য কি হয়েছে? সিলভার বিপ্লব হয়েছে, রাঞ্চার বান্ডা ভাসু দেব রাও এর পুরো নাম, ঠিক আছে। এবং হলুদ বিপ্লব আমরা দেখব স্যাম পিট্রোডা। আমরা তো হোয়াইট বিপ্লব জানি, হোয়াইট রেভলিউশন হয়েছিল ভার্গিস কুরিয়ানের জন্য, সেটা হচ্ছে দুধ নিয়ে, মানে হোয়াইট বিপ্লব হচ্ছে দুধের উৎপাদন বৃদ্ধি উদ্দেশ্য ছিল। আর হলুদ বিপ্লব যেটা, সেটা কিন্তু তেলের উৎপাদন বৃদ্ধি এর লক্ষ্য ছিল, হলুদ বিপ্লব। এই হলুদ বিপ্লবের জন্য আন্তর্জাতিক বা বিশ্বক্ষেত্রে হচ্ছে যাকে আমরা আন্তর্জাতিক জনক হিসাবে মানতে পারি, তার নাম হচ্ছে স্যাম পিট্রোডা। হলুদ বিপ্লব, ঠিক আছে, কোয়েশ্চেন আসতেই পারে, ঠিক আছে। যেহেতু আমরা বিপ্লব নিয়ে আলোচনা করছি, পুরো বিপ্লবটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। তাহলে বিপ্লব হচ্ছে সবুজ বিপ্লব, যেটা কিন্তু হয়েছে গম উৎপাদনের ক্ষেত্রে, এবং এর জন্য যে বিজ্ঞানী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন তার নাম এম এস স্বামীনাথন, রাইট। এর নাম হচ্ছে সবুজ বিপ্লবের জন্য হচ্ছে এম এস স্বামীনাথন, রাইট। ভারতের দুধের উৎপাদন বৃদ্ধির জন্য কোন বিজ্ঞানীর অবদান বেশি? একটু আগেই বললাম, দুধের উৎপাদন বৃদ্ধিকে আমরা বলি হোয়াইট রেভলিউশন। এই হোয়াইট রেভলিউশনের জন্য কোন বিজ্ঞানী সবথেকে বেশি কি বলবো, যে তার স্বীকৃতি দাবি করতে পারেন? সেটা হচ্ছে ভার্গিস কুরিয়ান, ঠিক আছে, ভার্গিস কুরিয়ান। এবং আর দুটো যেটা আমরা বললাম, যেটা এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে সিলভার বিপ্লব, যেটাকে আমরা বলছি চিকেন উৎপাদনের জন্য, সেটা হচ্ছে রাঞ্চার বান্ডা ভাসুদেব রাও। আর হলুদ বিপ্লব যেটা তেলের জন্য, সেটা হচ্ছে স্যাম পিট্রোডা। সিলভারটা মনে রাখতে হবে রাঞ্চার, ঠিক আছে। চিকেন হচ্ছে ওই যে রাঞ্চারের সঙ্গে, আমির খানের সঙ্গে যাচ্ছে ওই 3 ইডিয়টস মুভিতে, মুরগির সঙ্গে। সেই একটা গানও ছিল না, ওই 3 ইডিয়টসের গান ছিল না, ওই মুরগির আন্ডা নিয়ে একটা গান ছিল, আমার এক্স্যাক্টলি এখন গানটা মনে নেই। যাই হোক, ওইভাবে কিন্তু মনে রাখতে পারো যে সিলভার বিপ্লব যেটা হচ্ছে চিকেন নিয়ে, এবং সেটার জন্য রাঞ্চার দায়ী, এবং হলুদ বিপ্লবের ক্ষেত্রে তেল, সেটা স্যাম পিট্রোডা, বারবার বলে দিলাম। এরপর দেখো, এরপর হচ্ছে ভারতের হ্যাঁ, নিম্নলিখিত কোন বিজ্ঞানী উচ্চ ফলনশীল গমের বীজ আবিষ্কার করে সবুজ বিপ্লবকে সফল করেছিলেন? আমরা সবুজ বিপ্লবের মানে জনক তো আমরা জানলাম এম এস স্বামীনাথন, কিন্তু এই যে উচ্চ ফলনশীল গমের বীজ যেটা আবিষ্কারের ফলেই সবুজ বিপ্লবটা সফল হয়েছিল, তার নাম হচ্ছে নরমান বোরলগ। তিনি হচ্ছেন সেই বিজ্ঞানী যিনি এই উচ্চ ফলনশীল গমের বীজ আবিষ্কার করেছিলেন। উদ্যান কৃষিতে ফলের চাষকে কী বলা হয়? পোমাম কালচার, ঠিক আছে, পোমাম কালচার আমরা বলি। উদ্যান কৃষিতে ফলের যে চাষ, তাকে বলি পোমাম কালচার। উদ্যান কৃষিকে কী বলা হয়? উদ্যান কৃষিকে বলা হয় হর্টিকালচার। এই উদ্যান কৃষিতে যদি ফলের চাষ জিজ্ঞাসা করে, তাহলে সেটা হয়ে গেল পোমাম কালচার, ঠিক আছে। কিন্তু যদি বলে যে এই উদ্যান কৃষিকে কী বলা হয়, তাহলে সেটাকে বলা হয় হর্টিকালচার। উদ্যান কৃষিতে ফুলের চাষকে কী বলা হয়? ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার, আমরা জানি। উদ্যান কৃষিতে সবজির চাষকে কী বলা হয়? সবজি চাষকে বলা হয় ওলেরিকালচার, ঠিক আছে। আমরা তাহলে 4টে পড়লাম এখানে, এগুলো আরেকবার করে আমরা দেখে নিই। তাহলে প্রথমত যেটা বলছে সেটা হচ্ছে এই অপশানগুলি আমরা দেখি, এখানে যে কটা অপশান এখানে দেওয়া রয়েছে, তো এই অপশান কটা আমরা দেখি। এই অপশানে ধরে আমরা দেখছি, তো আমরা দেখব যে প্রথমেই ওলেরিকালচারে চলে আসে। ওলেরিকালচার হচ্ছে সবজির চাষকে বলা হয় ওলেরিকালচার, ঠিক আছে। ফ্লোরিকালচার, ঠিক আছে, ওলেরিকালচার তাহলে কিছু হয়ে গেল, এটা হচ্ছে সবজির চাষ। ফ্লোরিকালচার কাকে বলছি? ফ্লোরিকালচার বলছি উদ্যান কৃষিতে যখন আমরা ফুলের চাষ করছি, তাকে বলছি ফ্লোরিকালচার। পোমাম কালচার উদ্যান কৃষিতে যখন আমরা ফলের চাষ করছি, এবং হর্টিকালচার এই উদ্যান কৃষিকে আমরা বলছি হর্টিকালচার, ঠিক আছে, ক্লিয়ার। পরের চলে যাব। অ্যালুমিনিয়ামের আকরিক কি? অ্যালুমিনিয়ামের আকরিক আমরা জানি বক্সাইট। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট। লোহার আকরিকের নাম কি? লোহার আকরিকের নাম হেমাটাইট। এগুলো মোটামুটি আমাদের জানা। লোহার আকরিকের নাম হেমাটাইট, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম বক্সাইট। তামার আকরিকের নাম একটু মনে রাখতে হবে। তামার আকরিকের নাম যদি অনেকের হয়তো মনে আছে, বা দু একজনের, আমার মতো দু একজনের মনে নেই, তো এটার জন্য আরেকবার পড়ে নেবো আমরা। এর নাম হচ্ছে চ্যালকোপারাইট। চ্যালকোপারাইট হচ্ছে তামার আকরিককে বলা হয়। তামার আকরিককে বলা হয় চ্যালকোপারাইট। চ্যালকোপারাইট বলা হয় তামার আকরিককে। অভ্রের আকরাইট আমরা জানি, আর অভ্রের আকরিককে আমরা বলি ম্যাস্কোভাইট।
ঠিক আছে, বা মাস্কোভাইট এখানে দেওয়া আছে। তো মাস্কোভাইট বা ম্যাস্কোভাইট হচ্ছে অভ্রের আকরিকের নাম হচ্ছে মাস্কোভাইট। রাইট। তো তারপর ভারতের তাহলে আমরা শুধু একটাই আমার এখান থেকে আরেকবার দেখে নেবো, সেটা হচ্ছে তামার আকরিক, যেটাকে আমরা বলছি চ্যালকোপারাইট, এবং অভ্রের আকরিক তো আমরা জানি মাস্কোভাইট। বাকিগুলো আমরা জানি যে লোহার জন্য হেমাটাইট আমরা ইউজ করি, আর হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য বক্সাইট। তো ভারতের খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য কোনটা আমরা জানি? ঝাড়খণ্ড। ঠিক আছে, ঝাড়খণ্ড, মানভূম, সিংভূম, ঝাড়খণ্ডের যে জেলাগুলো আছে সেগুলো কিন্তু আকরিক সম্পদে একদম সমৃদ্ধ। ভারতের কোন নদী উপত্যকায় ভালো জাতের কয়লা পাওয়া যায়? ভালো জাতের কয়লা পাওয়া যায় কোথায়? দামোদর নদী উপত্যকায়। তাই কিন্তু আমরা দেখব যে এই যে আসানসোল, রানীগঞ্জ, এই যে এরিয়াটায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে কয়লা পেয়ে থাকি। তো এই জন্য আমরা দেখব যে এই দামোদর যে নদী উপত্যকা রয়েছে, সেই দামোদর নদী উপত্যকায় কিন্তু খুব ভালো পরিমাণে কয়লা পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। তরল জ্বালানি খনিজ কোনটি? তরল জ্বালানি খনিজ হচ্ছে পেট্রোলিয়াম। আমরা জানি, এটা বলার দরকার লাগে না। জ্বালানি খনিজ সাধারণ মানে হচ্ছে পেট্রোলিয়াম, এবং পেট্রোলিয়াম থেকে যেই বাকি যেগুলো এখানে অপশন দেওয়া আছে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো সমস্ত কিন্তু এই পেট্রোলজাত পদার্থ, পেট্রোলিয়ামজাত পদার্থ। তাহলে মেন খনিজ জিনিসটা সেটা হচ্ছে কিন্তু পেট্রোলিয়াম। ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? তাহলে ফারাক্কা বাঁধ যে নির্মাণ হয়েছিল সেটার মূল উদ্দেশ্য কী ছিল? হুগলি নদীতে নাব্যতা রক্ষা করা, অর্থাৎ হুগলি নদীতে যে গভীরতা, সেই গভীরতা রক্ষা করা। কারণ সেখানে ছোট ছোট লঞ্চ, যে স্টিমার, এগুলো যায়। তো এগুলো কিন্তু একটা সময় এসেছিলো, মানে এখনও আছে, ইভেন পলি সঞ্চয় হয়ে হয়ে কী হয়েছে, সেটা কিন্তু অনেক তার গভীরতা কমে গিয়েছিলো। তো সেই নাব্যতাটাকে রক্ষা করার জন্য ফারাক্কার যে বাঁধ সেটাকে নির্মাণ করা হয়েছিল হুগলি নদীর নাব্যতা রক্ষা করার জন্য। কোন বাঁধ পাঞ্জাবের সবুজ বিপ্লব সফল করেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভাগড়া নাঙ্গাল বাঁধ, এই ভাগড়া নাঙ্গাল বাঁধ কিন্তু পাঞ্জাবের সবুজ বিপ্লবকে সফল করেছে। পেস্টিসাইডের অসুবিধা কী? পেস্টিসাইডের অসুবিধা হচ্ছে এটা হচ্ছে দূষণ ঘটায় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। পেস্টিসাইডের অসুবিধা হচ্ছে পেস্টিসাইড দূষণ ঘটায় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্যকে নষ্ট করে। রাইট। পাঞ্জাবের সবুজ বিপ্লব, ভাগড়া নাঙ্গাল। প্রয়োজন মতো খাদ্যের যোগান এবং খাদ্যে মানুষের অধিকারকে কী বলা হয়? খাদ্যে মানুষের অধিকার এবং খাদ্যের যোগানকে আমরা বলি খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি। তাহলে খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি বলা হয় খাদ্যের যোগান এবং খাদ্যে মানুষের অধিকারকে। দেহের, তাহলে একদম সর্বশেষ কোয়েশ্চেন আজকের, সেটা হচ্ছে দেহে প্রয়োজনীয় ন্যূনতম পুষ্টিসম্মত খাদ্যের দীর্ঘস্থায়ী অভাবকে কী বলে? তো আমরা আজকে সম্পদ এবং শক্তি থেকে যা কিছু কোয়েশ্চেন হতে পারে সমস্ত কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। আমি কনফার্ম যে কোয়েশ্চেন যদি সম্পদ শক্তি থেকে আসে, এর মধ্যে থেকে আসবে, এর বাইরে থেকে কিছু কোয়েশ্চেন আসবে না। কারণ যেটুকু আলোচনা করা হয়েছে সেটা সেই সাবজেক্টটার বা সেই বিষয় যেটার উপর আলোচনা হয়েছে সেটা কিন্তু পুরোটা আলোচনা করা হয়েছে। একটা কোয়েশ্চেনের এগেইনস্টে যদি 4টে অপশান থেকে, সেই 4টে অপশানকে নিয়েই আলোচনা করা হয়েছে 4টে কোয়েশ্চেনে। তো আশা করা যায় এখান থেকে সমস্ত কোয়েশ্চেন আমরা কমন পেয়ে যাব। তো লাস্ট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। তাহলে দেহের প্রয়োজনীয় ন্যূনতম পুষ্টিসম্মত খাদ্যের দীর্ঘস্থায়ী অভাবকে আমরা বলি অপুষ্টি। এটা সহজ কোয়েশ্চেন ছিল। পুষ্টির যদি অভাব থাকে সেটাকে আমরা অপুষ্টি বলবো। তো অবশ্যই তোমরা জানিও ক্লাস কেমন লাগলো, কমেন্টসে জানালে আমার খুব ভালো লাগবে। এবং যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, চ্যানেলের সমস্ত ভিডিও গিয়ে একটু দেখতে পারো, এবং অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও অবশ্যই যদি ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।